আগের পর্বে আমরা দেখেছিলাম যে মাদেয়ং জলপরীকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং অফিসার আর জুনজে ওরা দুজন মিলে ওকে উদ্ধার করে। এদিকে জঞ্জের আসল মা ওর হাজবেন্ডকে দেখে বাড়িতে এসে ড্রিঙ্ক করে। আসলে ওর মা এটা ভেবেছিল যে ওর হাজবেন্ড ওকে দেখার পরেও ওকে না দেখার অভিনয় করে, হয়তো ওকে ভুলে এখন ওর নিজের লাইফে বেশ ভালোই আছে। আসলে ওর হাজবেন্ডের চোখের প্রবলেমের জন্য কিছু দেখতে পায় না, সেই ব্যাপারটা ও জানতো না। তখন ওর কাছে চাইসিয়ার বৌদি আসে এবং ওর লাইফের এমন অবস্থার কথা শুনে ও ওর সাথেই ড্রিঙ্ক করতে থাকে। চাইসিয়ার বৌদি ওকে জানায় যে আজ আমার মনটাও ভালো নেই, যে মহিলাকে তোমার রান্না করা খাবার আমি পাঠাতাম তার সাথে আজ ড্রিঙ্ক করতে গিয়ে আমি উল্টোপাল্টা বলে দিয়েছি, যার ফলে উনি আমার ওপরে খুব রেগে আছেন। চাইসিয়ার বৌদি ওই মেয়েটির পরিচয় দিতে দিতে নাম জানায় কাং সিয়াং, যার নামটা শুনে জঞ্জের মা অবাক হয়ে যায়। সে ভাবে তার রান্না করা খাবার এতদিন তাহলে তার নিজের বাড়িতেই যাচ্ছিল। এদিকে জঞ্জের সৎ মা উকিলের সাথে প্ল্যান করে প্রপার্টির পেপারে জঞ্জের নাম সরিয়ে ওর আর ওর নিজের ছেলের নামটা করতে চাইছিল। ছাড়াও এই কথাটা যে সত্য যে উইলে জঞ্জেরই নাম রয়েছে, তার জন্য ও দুজন লোককেও ভাড়া করে। যেহেতু জঞ্জের বাবা এখন প্রায় চোখে স্পষ্ট দেখতে পায় না, তাই জন্যে জঞ্জের বাবা তাদের কথায় বিশ্বাস করে পেপারগুলোতে সই করে দেয়, যে ব্যাপারটা জঞ্জের সৎ ভাই দেখে কিন্তু ও কোনো রকম প্রতিবাদ করে না। এদিকে আমরা জঞ্জেকে দেখি, যার কিনা রাতে দুঃস্বপ্ন দেখার কারণে ঘুম ভেঙে যায়। তখনই ওর কাছে জলপরি এলে জঞ্জে ওকে জড়িয়ে ধরে এবং জলপরীকে জানায় যে আজ সে সারা রাত জলপরীকে এভাবেই জড়িয়ে ধরে ঘুমোবে। যে ব্যাপারটা শুনে জলপরি তো মনে মনে খুব খুশি হয়ে যায়। সে নিজেই মনের মধ্যে বলতে থাকে যে আমি চাই এইরকম দুঃস্বপ্ন যেন তুমি প্রতিদিন দেখো, কারণ এই দুঃস্বপ্নের ফলে তুমি আমায় অনেক ভালোবাসো। গত রাতের ফলে পরের দিন সকালে জলপরি খুব খুশি থাকে। তখনই ওর কাছে জঞ্জে আসে আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি আজকে কি খেতে চাও। জলপরি জানায় যে সে পাস্তা খেতে চায়, কিন্তু পাস্তা বাড়িতে না থাকায় জঞ্জে জলপরীকে বাহারকার রাস্তা দেখিয়ে দেয়। মানে হলো গিয়ে পাস্তা বাড়িতে ছিল না, তাই জন্যে জলপরি পাস্তা আনার জন্যে বাজারের দিকে যাচ্ছিল। যেহেতু সে গতকাল রাতের জন্য অনেক খুশি ছিল, তাই জন্যে ও বাজার যাওয়ার পথে অনেক লোকের হেল্প করে, যেমন অসুস্থ মহিলাকে সাহায্য করা, রাস্তার ওপর পার্ক করা একটি গাড়িকে সাইড করা এবং একটি প্রেগনেন্ট মহিলার নোংরা আবর্জনা ডাস্টবিনে ফেলে দেওয়া। এরপরে বাড়ি ফিরে পাস্তা হয়ে যাওয়ার পর ওরা সবাই মিলে যখন খাচ্ছিল, তখন নামদো বলে যে জিয়ংজুর প্রজেক্টটা আমাদের বাদ দিয়ে দেওয়া উচিত, এখন আমাদের নতুন কাউকে টার্গেট করতে হবে। এটা শুনে জলপরি রেগে যায়, যাকে দেখে নামদো জানায় যে আরে আমরা কোনো ভালো লোককে টার্গেট করছি না, এই লোকটি অনেক খারাপ। কিন্তু জঞ্জে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে আর এইসবের মধ্যে নেই। নামদো এটা খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে জঞ্জের এই সমস্ত কথা জলপরির জন্যেই করছে। তাই নামদো জঞ্জের সাথে কথা বলতে যায় এবং নামদো জঞ্জেকে জানায় যে ছোট থেকে আমি তোকে এত কিছু শিখিয়েছি আর আজ তুই একটা মেয়ের জন্য আমায় ছেড়ে দিবি, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কিন্তু জঞ্জে ওর কোনো কথাতেই পাত্তা দিচ্ছিল না। আর তখনই ওর কাছে ডিটেকটিভের ফোন আসে। আসলে ওরা মাদেয়ংয়ের সেই ট্যাক্সিটি পেয়ে গিয়েছিল যাতে করে জলপরীকে কিডন্যাপ করা হয়েছিল। জঞ্জে সাথে সাথে সেই লোকেশনে পৌঁছে যায় এবং ওখানে গিয়ে ও জিজ্ঞেস করে যে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট বা কোনো রক্তের দাগ জাতীয় কিছু পাওয়া গিয়েছে কিনা, কিন্তু তারা জানায় যে গাড়িতে কিছুই পাওয়া যায়। তখনই জঞ্জের মনে পড়ে যায় যে যেখান থেকে ওরা জলপরীকে উদ্ধার করছিল সেখানে একটি ড্রামের মধ্যে জল রাখা ছিল, যেটার মধ্যে ওরা মাদেয়ংয়ের ফিঙ্গারপ্রিন্ট পেতে পারে। পরে আমরা জঞ্জের মাকে দেখি, যে কিনা চাইসিয়ার বৌদিকে জানায় যে সে আর ওদের বাড়িতে কাজ করবে না, যেটাতে চাইসিয়ার বৌদি কাজটা না ছাড়ার জন্য অনেক রিকোয়েস্ট করে। তখনই ওখানে চাইসিয়া পৌঁছে যায় আর ওর সাথে অনেক রুড বিহেভ করে এবং এটা বলতে থাকে যে ও যখন যেতে চাইছে তখন ওকে চলে যেতে দাও, এইসব ওদের টাকা বাড়ানোর ধান্দা, আর কিছুই না। যাই হোক, অনেক রকমের কথাবার্তা হওয়ার পর জঞ্জের মা এই সিদ্ধান্তে পৌঁছায় যে যতদিন না ওরা একটি কাজের মেয়ে খুঁজে পাচ্ছে ততদিন পর্যন্ত ও এখানেই কাজ করবে। তখন চাইসিয়া জঞ্জের মাকে জিজ্ঞেস করে আপনি আমার সাথে একটি বাড়িতে গিয়ে রান্না করে দিয়ে আসতে পারবে। আসলে ও যেই সমস্ত খাবার জঞ্জের জন্য নিয়ে যায় সেটা যেতে যেতেই ঠান্ডা হয়ে যায়, তাই জন্য ও চাইছিল যে ওর বাড়িতে গিয়ে যেন রান্নাটা করা হয়, যেটাতে জঞ্জের মা রাজি হয়ে যায়। তাই জন্য ও রান্না করার জন্য বাজার করতে যায়। যখন রাস্তা দিয়ে ও বাড়ি ফিরছিল তখন একজন ছিনতাইকারী ওর ব্যাগটি নিয়ে পালায়। সেখানে তখন তার পাশ দিয়েই জলপরি যাচ্ছিল, যেটা দেখে জলপরি সেই ছিনতাইকারীকে ধরে তাকে একটি খুঁটির মধ্যে বেঁধে দেয় আর জঞ্জের মায়ের হেল্প করে। এরপরে আমরা দেখি যে জঞ্জের মা চাইসিয়ার সাথে জঞ্জের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু তখন জঞ্জে ওর বাড়িতে ছিল না। বাড়ির মধ্যে প্রবেশ করার পরেই ও যখন জলপরীকে দেখে তখন ও অনেক খুশি হয়ে যায়।
এরপরেই জলপরি আর জঞ্জের মা ওরা দুজনেই রান্নাবান্নার কাজ শুরু করে দেয়। এদিকে চাইসিয়া জঞ্জের রুমে যায়। রুমে গিয়ে টেবিলে রাখা একটি ছবি দেখতে পায়, যার মধ্যে জঞ্জের মা আর তার ছোটবেলার ছবি রয়েছে, যেটা দেখে চাইসিয়া তার বাড়ির কাজের মহিলার রুমে রাখা ছবিটির কথা মনে পড়ে যায়। যেটা দেখার পরেই ও বুঝতে পেরে যায় যে এটা হয়তো জঞ্জের মা, কিন্তু সে পুরোপুরিভাবে কনফার্ম হতে পারে না। এজন্য সে রুমের মধ্যে থাকা ওই ফটোটির একটি ফোনে ফটো তুলে নেয়। এরপরে রান্না শেষ হয়ে গেলে সে তাড়াতাড়ি জঞ্জের মাকে নিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে আসে। বাড়ি এসে চাইসিয়া সেই ছবিটি মিলিয়ে দেখে আর বুঝতে পারে যে এটাই জঞ্জের মা, যেটা ভেবে সে খুব আফসোস করতে থাকে, কারণ তাকে সে অনেক ধরনের আজে বাজে কথা বলেছে এবং খারাপ ব্যবহারও করেছে। এরপরে আমরা জঞ্জের বাবাকে দেখি, যে কিনা চোখে একদমই দেখতে পাচ্ছিল না, তাই জন্যে সে তার স্ত্রীকে ডাকতে থাকে এবং ডাকতে ডাকতে সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। তখন আমরা দেখি যে ওর ওয়াইফ ওর পাশেই দাঁড়িয়ে আছে। আসলে ওই মহিলাটি চাইছিল যেন এরকমই কিছু একটা হোক। তখনই ওখানে জঞ্জের সৎ ভাই চলে আসে এবং সে তার বাবাকে এরকম অবস্থায় দেখে হসপিটালে নিয়ে যায়। আর ওর শাড়ি থেকে পড়ে যাওয়ার পর জঞ্জের সৎ ভাই ওর মাকে ওখানেই দেখেছিল, কিন্তু তারপরেও ও ওর মাকে কিছুই বলে না। এদিকে জঞ্জে জলপরীকে জিজ্ঞাসা করে যে মাদেয়ং তোমায় যেখানে ধরে নিয়ে গিয়েছিল সেখানে ওই ড্রামের মধ্যে জল কেন ভরছিল। তখন জলপরী মুখে কিছু না বললেও মনে মনে বলতে থাকে ও হয়তো আমার আসল পরিচয় জেনে গিয়েছিল। ও নাকি কয়েকদিন ধরেই আমাকে ওর স্বপ্নের মধ্যে জলপরী রূপে দেখতে পায়, সেটাই ও জানার জন্য ওখানে আমায় নিয়ে গিয়েছিল। এরপরেই জঞ্জে চাইসিয়ার রেখে যাওয়া দামরেয়ংয়ের ইতিহাসটি পড়তে থাকে, যেখানে কোনো কিছু কনফার্মভাবে লেখা ছিল না। যেখানে ওদের ধারণা হয়েছিল যে দামরেয়ং নাকি একটি নৌকা ডুবে যাওয়ার ফলে মারা গিয়েছিল, তাই জন্যে জঞ্জে আসলে কি হয়েছিল সে ব্যাপারটা জানার জন্য ডাক্তারের কাছে পৌঁছে যায় এবং তাকে তার অতীতের সমস্ত কিছু জানার জন্য সাহায্য করতে বলে। তখন আমরা দেখতে পাই যে অতীতে দামরেয়ং যখন গ্রামের প্রধানকে বন্দি করেছিল তখন সে ওপর মহলে একটি চিঠি পাঠিয়েছিল, যার মধ্যে সে এটা লিখেছিল যে টাউন লিডারকে জলপরী নিজের বশে করে নিয়েছে, যার ফলে ও গ্রামের প্রধানকে অন্যায়ভাবে আটকে রেখেছে। বর্তমানে সে এখন রাজ্য চালাতে ব্যর্থ এবং তার শাস্তি স্বরূপ টাউন লিডারকে নির্বাসনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপরই টাউন লিডারকে কিছু লোক নৌকায় করে নির্বাসনে নিয়ে যায়, যে ব্যাপারটার সুযোগ নিয়ে গ্রামের প্রধান আকাশে ফানুস উড়ায় জলপরীকে ধরার জন্যে। আসলে টাউন লিডার আকাশে যখন ফানুস ওড়ায় তখন জলপরী ওর কাছে আসতো। এই ব্যাপারটা গ্রামের প্রধান খুব ভালোভাবেই জানতো, সে ব্যাপারটারই ও সুযোগ নিচ্ছিল। আর সত্যি সত্যি ওপরে ফানুস দেখে জলপরী জল থেকে বেরিয়ে আসে। এদিকে আকাশের মধ্যে ফানুস দেখে টাউন লিডার ব্যাপারটা বুঝে ফেলে, তাই জন্য সে জেনারেলকে রিকোয়েস্ট করে তার প্রিয় মানুষটিকে যেন রক্ষা করতে তাকে যেতে দেওয়া হয়। রিকোয়েস্ট করার পরে জেনারেল যখন তাকে অনুমতি না দেয় তখন টাউন লিডার তার গলায় একটি তলোয়ার বসায়। তখন সে গার্ডদের নির্দেশ করে যে ঠিক আছে, নৌকাটি ঘোরাও, কারণ আমি জানি এই লোকটি খারাপ নয়, ইনি আমার নির্দোষ বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, তাই আমি এনার ইচ্ছা রাখবো। জেনারেল যখন তাদের নৌকাটি নিয়ে প্রধানের নৌকার কাছকে যায় তখন ওরা দেখতে পায় যে গ্রামের প্রধান এবং বাকিরা মিলে জলপরীর উদ্দেশ্যে জলের মধ্যে তীর ছুঁড়ছে। যে ব্যাপারটা দেখে টাউন লিডার ওদের নৌকাতে গিয়ে লড়াই করতে শুরু করে, যেই লড়াইয়ের ফলে টাউন লিডারের অনেক আহত হয়। এই সুযোগে গ্রাম প্রধান জলপরীর দিকে একটি ধারালো বর্ষা ছুঁড়ে মারে। দামরেয়ং জলপরীকে বাঁচানোর জন্য জলের মধ্যে ঝাঁপ দেয় এবং জলপরীর গায়ে বর্ষাটি লাগার আগেই দামরেয়ং তাকে জড়িয়ে ধরে, যার ফলে বর্ষাটি ওর শরীরে গিয়ে লাগে এবং জলপরী তাকে দেখে অনেক কষ্ট পায় এবং বর্ষা লাগার ফলে টাউন লিডার ওখানেই মারা যায়। জলপরী তখন টাউন লিডারকে জড়িয়ে ধরে এবং বর্ষাটিকে নিজের শরীরের মধ্যে গেঁথে নেয়, যার ফলে জলপরীও ওখানে মারা যায়। আর এখানেই আমাদের আজকের এপিসোডটি শেষ হয়। থ্যাংক ইউ।